আমরা হলাম সোহম আর তৃষা। 2025-এর অক্টোবর আর নভেম্বর মাসে আমরা ঘুরে এলাম এশিয়ার ওয়ান অফ দ্য মোস্ট আন্ডাররেটেড কান্ট্রি তাইওয়ান। এই তাইওয়ান সফরের মুহূর্তগুলোকে সাজিয়ে ধরার চেষ্টা করছি আমাদের এই তাইওয়ান সিরিজে। গুড মর্নিং। আজকে 9 নভেম্বর। আমরা আজকে ইয়ানমিংশাং ন্যাশনাল পার্কে যাব, সেখানে আমরা হাইক করব। এখন সকাল 7:30 মতো বাজে। আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে, কালকের মতোই। আমাদের হোটেলের যেটা বাফে ব্রেকফাস্ট থাকে, এটা কমপ্লিমেন্টারি। আমি আজকে একটু অন্য রকমের খাবার দাবার ট্রাই করছি। কালকে তো জেনারেলি বাও আর কিছু স্টার ফ্রাইড ভেজ এইসব দিয়ে করেছিলাম। আজকে প্রথমে খেলাম একটা এখানকার লোকাল খুব কমন ব্রেকফাস্ট। এটা হচ্ছে সয় মিল্কের মধ্যে ছোটো ছোটো ব্রেডের টুকরো দিয়ে খায় ওরা। আমি সেটা ট্রাই করলাম অলরেডি। আরেকটা নতুন জিনিস আজকে ট্রাই করবো, সেটা হচ্ছে একটা ব্ল্যাক স্টিকি রাইস। সেই ব্ল্যাক স্টিকি রাইসের মধ্যে ওরা বেশ কিছু মশলা, পর্ক, ফিশ এসব দিয়ে একটা মন্ড মতো বানিয়ে দিয়েছে। সেটা আজকে ট্রাই করবো। ব্যাপারটা এরকম দেখাচ্ছি। এই যে এর মধ্যে আছে এটা, এই যে জিনিসটা হচ্ছে এরকম একটা গোল ভাতের মন্ড। এটা হচ্ছে ব্ল্যাক রাইস, কালো চালের ভাত। আর এর ভেতরে কিছু জিনিসপত্র দিল, কিছু একটা ফিশ পাউডার, পর্ক পাউডার, ছোটো ছোটো ব্রেডের টুকরো এসব দিয়ে কি একটা দিয়ে বানিয়ে দিয়েছে। দেখে খেয়ে কেমন। এটাকে শুধুই খায় না, সস টস দেয়? আমার কোনো আইডিয়া নেই। হাতে করেই তো খায়, আমি দেখেছি এরকম কেকের মতন। তাই যেগুলো কেকের মতন চ্যাপটা করে দেয়, ওটা হাতে করেই খায়। এগুলো অ্যাকচুয়ালি ক্যারি করার বাজার। মাঠে চলে গেল কাজ করতে, বেশ ভালো খেতে। খাবি একটু? না আমরা অনেক কাঠখড় পুড়িয়ে শেষ পর্যন্ত পৌঁছলাম ইয়ানমিংশাং ন্যাশনাল পার্কে। আগের দিনও এসেছিলাম, কিন্তু সেদিনকে খুব ঠান্ডা ছিল আর জ্যাকেট আনি বলে আবার ফিরে যেতে হয়েছিল। কিন্তু আজকে জ্যাকেট সঙ্গে থাকলেও এখানে এসে দেখছি আজকে ঠান্ডা নেই, আজকে বরঞ্চ রোদ, গরম। হাওয়া দিচ্ছে অবশ্য ভালোই। আমরা এখানে বাসে করেও আসা যায়, কিন্তু বাসের ফ্রিকোয়েন্সি খুব কম। তো আমরা একটা বাস মিস করেছি, তাই উবের করে এলাম। এটা সিটির বাইরে। এটা অ্যাকচুয়ালি একটা, এই পুরো যে ইয়ানমিংশাং ন্যাশনাল পার্ক, এটা হিউজ এরিয়া। এটার পুরোটা দেখা সম্ভব না, বহু সময় লাগে, অনেক দিন সময় লাগে দেখতে। আমরা যে জায়গাটা এসেছি সেখানে মেনলি কিছু জিওথার্মাল অ্যাক্টিভিটি হয়, অর্থাৎ নিচ থেকে সালফার আর গ্যাস বেরিয়ে আসে। তো সেটা পাশে ট্রেল আছে, জানি না কতটা করতে পারবো, দেখা যাক। এটার ট্রেলটা অনেক লম্বা, খুব বেশি করলে আমাদের খুব দেরি হয়ে যাবে, দেখা যাক। এখান দিয়ে যাবো না। এই ট্রেল স্টার্ট হলো, দেখা যাক কতটা পারি আমরা করতে। 1.6 কিলোমিটার করলে আমরা মাউন্ট চিসিং এর মাথায় চলে যাব, আবার সেখান থেকে নামা আছে। দেখা যাক। 1.6 কিলোমিটার খুব বেশি নয়, কিন্তু যদি খুব খাড়া হয় তাহলে টাইম লাগবে একটু, দেখা যাক। মেঘ চলে এসছে ওপরে, এটা আস্তে আস্তে গন্ধ পাওয়া যাচ্ছে অলরেডি, আস্তে গন্ধ পাওয়া যাচ্ছে। জলে ভেজা ওই ঘাসের গন্ধ। না, ও সালফারের গন্ধ। এটাকে বলছে ভলকানিক ফিউমারল। এই ফিউমারল কথাটার কি মানে আমি জানি না বাংলাতে। তো আমার যতদূর মনে হয় ভলকানিক ফিউম যেটা বেরোচ্ছে মাটি থেকে, সালফার। হ্যাঁ পচা ডিমের গন্ধ। হ্যাঁ সালফারের গন্ধ পচা। হ্যাঁ সালফারের H2S এর গন্ধ, মানে হাইড্রোজেন সালফাইডের গন্ধ হচ্ছে এরকম। সিঁড়ি বেয়ে উপরে উঠতে হাইড্রোজেন সালফাইডের পচা আঁশটে গন্ধ ভালোই আসতে শুরু করলো নাকে। আর হঠাৎ দেখি পুরো আকাশটাই মেঘে ভরে যেতে থাকলো, আর অদ্ভুত সুন্দর একটা ভিউ আমাদের চারপাশে দৃশ্যমান হলো। আস্তে আস্তে পুরো মেঘে ভরে যাচ্ছে জায়গাটা, খাড়া আছে ভালো, খুব যে বেশি দূরত্ব তা নয় মাথা পর্যন্ত, কিন্তু খুবই স্টিপ। এই চারপাশের ঘাসগুলোয় খুব অনেক ফুল ফুটেছে এখন।
মেঘ এসে তো চারপাশটা ভিজিয়ে দিয়ে যাচ্ছে মাঝে মধ্যে। প্রচুর মেঘ চলে এলো, একটু আগে কোনো মেঘ ছিল না যখন আমরা এলাম। তৃষা আসছে পেছনে। ভেজা ভেজা মেঘের মধ্যে দিয়ে হাঁটতে কিন্তু অসাধারণ লাগছিল, কিন্তু একইভাবে সালফারের আঁশটে গন্ধটা যখন নাকে আসছিল সেটাও একটু বিরক্তিকরই ঠেকছিল। কিন্তু ওভারঅল এই হাইকটা কিন্তু আমাদের সেই সময় দুর্ধর্ষ লাগছিল। দুর্দান্ত লাগছে এই মাউন্ট চিশিং যাওয়ার রাস্তাটা। চিশিং শান বলে এখানে, চিশিং শান। আমরা যেমন ওপরে উঠছি সেরকম বহু মানুষ কিন্তু ওপর থেকে নেমেও আসছেন। তারা কত সকালে যে ওপরে উঠেছিলেন সেটাই আশ্চর্যের ব্যাপার। এই যে পাহাড়টা, এটা অ্যাকচুয়ালি একটা ভলক্যান বা কখনো ভলক্যানিক জন্য উৎপাতের কারণে এই পাহাড়টা তৈরি হয়েছে। কিন্তু পোস্ট ভলক্যানিক অ্যাক্টিভিটি হিসেবে মাটির তলায় যে ম্যাগমা আছে সেই ম্যাগমাগুলো এখনো প্রচন্ড হিট কন্টেন্ট করে আছে, প্রচন্ড তাপ তারা এখনো ধরে রেখেছে। সেই তাপের কারণে মাটির তলার যে জলস্তর, সেই জলস্তর কন্টিনিউয়াসলি বয়েলড হচ্ছে, কন্টিনিউয়াসলি ফুটছে, এবং যে বাষ্প তৈরি হচ্ছে, যে স্টিমটা তৈরি হচ্ছে সেই ফোটার কারণে সেটা ওই ম্যাগমার যে সালফার তার সঙ্গে মিক্স হয়ে বিভিন্ন রকমের গ্যাস তৈরি করছে, হাইড্রোজেন সালফাইড, সালফার ডাইঅক্সাইড, এরকম ধরনের বিষাক্ত সব গ্যাস তৈরি করছে। সেই গ্যাসগুলো এখনো বিভিন্ন জায়গাতে ছোট ছোট কোনো ছিদ্র থাকলে, ভেন্ট থাকলে সেই ভেন্ট বেরিয়ে আসছে। তাই এখানে এত আঁশটে গন্ধ, যেমন হাইড্রোজেন সালফাইডের গন্ধ হয় সেই রকম গন্ধ এখানে মাঝে মধ্যেই পাওয়া যাচ্ছে। আর হলুদ হলুদ যে জিনিসগুলো হয়েছে এগুলো অ্যাকচুয়ালি ক্রিস্টাল অফ সালফার। এই বিষাক্ত গ্যাসগুলো বেরিয়ে এসে বায়ুর সংস্পর্শে এসে কুল ডাউন হয়ে গিয়ে ঠান্ডা হয়ে ক্রিস্টাল আকারে জমা হচ্ছে। এই যে বিভিন্ন জায়গা থেকে দেখাই যাচ্ছে, মেয়ে না ক্যামেরায় কতটা ধরা পড়ছে, কিন্তু বিভিন্ন জায়গা থেকে যে গ্যাস বেরিয়ে আসছে সেগুলো অ্যাকচুয়ালি মাটির তলা থেকে বেরিয়ে আসছে। এই চারপাশে যেটা দেখা যাচ্ছে বেশিরভাগই অবশ্য মেঘ, কিন্তু শুধু তাই না, এই নিচে যেটা দেখা যাচ্ছে এখানে, যেমন একদম সামনে আমি দেখা যাচ্ছে, এটা হলো অ্যাকচুয়ালি তলার গ্যাস বেরিয়ে আসছে। এই যে এইখানে ভেন্টগুলো আরো ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এই ভেন্টগুলো থেকে সালফারযুক্ত বিষাক্ত গ্যাস বেরিয়ে আসছে কন্টিনিউয়াসলি মাটির তলায় পোস্ট ভলক্যানিক অ্যাক্টিভিটির কারণ হিসেবে। অদ্ভুত সারিয়াল জায়গা এটা। এখানে পথে একটু বসার জায়গা আছে। আর এখানে দেখুন কত সালফার আর সালফারের ক্রিস্টাল অ্যাকচুয়ালি জমা হয়ে রয়েছে মাটির ওপরেই। এই তো আমরা 50% চলে এলাম। 1.6 কিলোমিটার টোটাল, তার মধ্যে 0.8 কিলোমিটারের পোস্ট এটা। কিলোমিটার কমপ্লিট, আর 600 মিটার উপরে উঠতে। এখন হাওয়া বেশ ঠান্ডা হয়ে গেছে, কিন্তু গায়ে এত ঘাম, দেখো একটা প্রবলেম কিছু হচ্ছে না, খুব আরাম লাগছে হাঁটতে। ওফ কি জায়গা, এতটা উঠে এলাম, খুব একটা কষ্ট হচ্ছে না, ঠান্ডা আছে বলে। প্রচন্ড উইন্ডি। প্রচন্ড উইন্ডি,
কিচ্ছু দেখা যাচ্ছে না। কোনো কথা শোনাও যাবে না। হ্যাঁ, আমরা যত উপরে উঠতে শুরু করলাম আবহাওয়া ততই খারাপ হতে শুরু করলো। প্রচুর মেঘ চারিদিকে, সেই মেঘগুলো যেমন শরীর ভিজিয়ে দিচ্ছে, সেই রকমই এত উইন্ডি তখন যে হাঁটা চলা করা বা ইনফ্যাক্ট দাঁড়ানোই প্রায় কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। ফাইনালি পৌঁছলাম মাউন্ট চিসাং এর পিকে। একটা যে কষ্ট হলো তা নয়, খুব কষ্টকর কিছু লাগলো না। ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, খুব ভালো লেগেছে এই ওপরে ওঠাটা, এই ট্রেলটা। এখানে কিছুক্ষণ জিরিয়ে নেবো, একটু খাবো, তারপর উল্টো দিকে নামবো। এদিকে যেদিক দিয়ে উঠলাম তার উল্টো দিক দিয়ে পাহাড়ের তলায় নামবো। এখানে একটু একটু রোদও উঠেছে। দুর্ধর্ষ জায়গা। আমাদের এরকম যে কোনো জায়গাতেই বেড়াতে গেলে একটা না একটা ট্রেল করতে, হাইক করতে খুব ভালো লাগে, একদম ঝরঝরে লাগে। একটা আলাদা মশলা যোগ করে পুরো ট্রিপটার মধ্যে। দারুণ লাগলো এই ট্যুরটা, এই ট্রিপটা। নামবো একটু পরে, তখন আবার ইয়ে করবো। এই হলো ইয়াংমিংশানের হাইয়েস্ট পয়েন্ট, মাউন্ট চিশিয়াং পিক। এখানে দাঁড়িয়ে ছবি তোলার জন্য বিশাল লম্বা লাইন পড়েছে, লোকে এখানে উঠে ছবি তুলছেন, তার লাইন এটা। আমরা আর উঠলাম না ওইখানে, আমাদের ছবি তোলার প্রয়োজন নেই, কিন্তু আমরা মোটামুটি জায়গাটাই তো উঠলাম। গুড জব। এবার আমরা নামছি অন্য দিক দিয়ে, উঠলাম শিয়াইউকিং থেকে দিয়ে, নামবো লেংশুইকেং হয়ে, অন্য পথ দিয়ে নামবো। যে পথ দিয়ে উঠেছি সেই পথ দিয়ে নামছি না। কি লম্বা লাইন এই পিকটায় ওঠার জন্য! বাহ, যারা এদিক দিয়ে উঠেছে তারা বিশাল বড় একটা লম্বা লাইন দিয়েছে। পাহাড়ের উল্টো দিক দিয়ে নামার পথেও দেখছি কোথাও কোথাও আবার ওঠাও আছে। আবার একটা পিকে তুলে তুলে দিচ্ছি, জানি না এটা আরেকটা পিক। নামা জায়গা ওইদিকে। আর নামার সময় একটু পরেই বাতাসের গতি প্রায় 2-3 গুণ হয়ে গেল। প্রচন্ড হাওয়া, প্রচন্ড হাওয়া, প্রচন্ড নিয়ে দিচ্ছে। আচ্ছা, আমরা বেশ কিছুটা নেমে এসেছি। আমরা মনে হয় 2 কিলোমিটারের মধ্যে 600 মিটার মতো নেমে এসেছি, আরো 1 কিলোমিটার 400 মতো বাকি আছে নিচে নামতে। এখানে গাছপালাগুলো একটু চেঞ্জ হয়ে গেল, হাইট যেহেতু অল্টিটিউড একটু কমে গেছে, তাই এখানে গাছপালা একটু বড় বড় গাছপালা স্টার্ট হলো। নামার পথটাও বেশ সুন্দর, ওঠার পথের মতো। এই ইয়াংমিংশান পাহাড়টা, এরিয়াটা এতটাই বড় এবং তার বিভিন্ন দিকে বিভিন্ন ভূপ্রাকৃতিক ডিফারেন্স থাকার জন্য এই পাহাড়ের বিভিন্ন দিকে গাছপালাও খুব ডিফারেন্ট। আমরা যেদিক দিয়ে উঠলাম সেখানে ছোট ছোট ঝোপঝাড় টাইপের গাছপালা ছিল, আর যেদিক দিয়ে নামছি এদিকটা অ্যাকচুয়ালি পূর্ব দিক, যেখানে আমার মনে হয় উত্তর পশ্চিম মৌসুমী বায়ু এসে ধাক্কা মারে, তাই এখানে একদম রেন ফরেস্ট তৈরি হয়েছে। এই জায়গাটা দুর্ধর্ষ, পুরো ভূপ্রকৃতি পরিবর্তন হয়ে গেল এখানে। অপূর্ব, খুব ভালো, হাইলি রেকমেন্ড। তাইপেইতে এলে হাইলি রেকমেন্ডেড, যদি ফিটনেস থাকে। ফিটনেস লাগবে এটার জন্য, এমনি এমনি হবে না। কি ভালো যে লাগলো। এখন অনেকটা রাস্তা বাকি আছে, এখনো শেষ হয়নি। মনে হচ্ছে আমরা নেমে গেছি, কারণ এখন রাস্তাটা বেশ ফ্ল্যাট,
আর সেরকম উঁচু নিচু কিছু নেই নাকি আছে? আচ্ছা, এই যে ফুলগুলো ফুটে রয়েছে এগুলোকে বলছে সিলভার গ্রাস। এই শরৎকালে হয়, এখন তো শরৎকাল, এই শরৎকালে এখানে সিলভার গ্রাস ফোটে। কিছুক্ষণের মধ্যেই বুঝলাম আমাদের নিচে নেমে আসতে আরো বেশ খানিকটা পথ কিন্তু বাকি আছে, আর ওয়েদার আবার খারাপ হতে শুরু করলো। আজকে এমন ওয়েদার যে সমস্ত রকম জামা কাপড়ই পরতে হচ্ছে। প্রথমে টি শার্ট পরে ঠুকে শুরু করেছিলাম, ওপরে উঠে জ্যাকেট পরতে হলো, এখন নামার সময় বৃষ্টিও স্টার্ট হয়ে গেল, তাই এখন আমাদেরকে পঞ্চ পরতে হলো। আর মারাত্মক হাওয়া, মারাত্মক। মনে হচ্ছে ফাইনালি আমরা নেমে এলাম। নিচে গাড়ি দেখা যাচ্ছে অনেক। কুকুরটাকে কিভাবে নিয়ে যাচ্ছেন লোকে। আমি অনেকবার বলেছি ফাইনালি চলে এসেছি, তাই তৃষা আমাকে বললো যে একবারে নিচে না নামা অবধি বলা উচিত নয়। এবার আমি বলতে পারি যে আমরা নেমে এসেছি। পুরো 3 ঘন্টা লাগলো আমাদের ওপরে উঠে নিচে আসতে। 10:30টায় স্টার্ট করেছিলাম, এখন 1:30 বাজে। ওঠার সময় রোদ ছিল কটকটে যখন আমরা শুরু করলাম। পাহাড়ে উঠতে উঠতে পুরো মেঘ হয়ে গেল, নামতে নামতে পুরো বৃষ্টি এদিকটাতে। তো পুরো 3 রকমের ওয়েদারই আমরা আজকে পেয়েছি। উপরে ঠান্ডাও ছিল, ভালো উইন্ডি ছিল, ঠান্ডা খুব একটা না। তো যাই হোক, এবারে আমরা নিচে নামার বাস টাস দেখি, তারপরে গিয়ে লাঞ্চ করবো। সেদিন একটা ভীষণ ভিড় বাসে করে আমরা ওপর থেকে নেমে এসেছিলাম তাইপেই শহরে। আর দুপুরবেলা আর কোথাও না গিয়ে আমরা সোজা চলে এসেছিলাম তাইপেই 101, সেই যে বিশাল অট্টালিকা তার নিচে। আর এখানে তখন কি ঝকঝকে রোদ, কি সুন্দর ওয়েদার। হঠাৎ একটা মেসেজ এলো, কাছাকাছি নাকি 4.1 ম্যাগনিটিউডের একটা আর্থকোয়েক হয়েছে। তাইওয়ানে এরকম আর্থকোয়েক বোধহয় মাঝে মধ্যেই হতে থাকে, যদিও আমরা কিন্তু কিচ্ছু টের পাইনি। তাইপেইতে এলে তাইপেই 101 যে বিশাল অট্টালিকা তার মাথায় যে অবজারভেটরি আছে সেখানে ওঠা কিন্তু মোটামুটি একটা অবশ্য কর্তব্য। আর এই দিন একটা ছোট্ট করে লাঞ্চ করে আমরাও প্ল্যান করলাম ওপরের অবজারভেটরিটা একবার দেখে আসবো। এই তাইপেই 101 এর ভেতরে ঠিক যেমন হয় আর কি, প্রচুর দোকানপাট, প্রচুর মল, মানে একটা বিশাল মল, তার ভেতরে প্রচুর দোকানপাট, হিউজ। কালকে আমরা বোধহয় ওই লেভেল 4 এর ওখানে ছিলাম, আজকে লেভেল 5 এ আছি। কি এখানে রান্না শেখাচ্ছে নাকি? তাহলে খোঁজ নিয়ে যা, খোঁজ নিয়ে যা। তৃষা খোঁজ নিতে গেল কিভাবে কুকিং ক্লাসে জয়েন করা যায়। আগামীকাল হয়তো করবে, কালকে। আচ্ছা, কালকের ব্যাপারটা হচ্ছে কালকে আমাদের শেষ দিন অ্যাকচুয়ালি তাইওয়ানে, কিন্তু হোটেল আমাদের ছেড়ে দিতে হবে 11টা নাগাদ। তারপর সারাদিন আমাদের বাইরেই ঘুরতে হবে, হয়তো রাত 11:45 আমাদের ফ্লাইট। এবার সারাদিন কি করি খুঁজতে হবে। প্রবলেমটা হচ্ছে কালকে আবার সারাদিন বৃষ্টিও আছে, তো আউটডোর অ্যাক্টিভিটি তো সেরকম কিছু করা যাবে না, ইনডোর অ্যাক্টিভিটি দেখতে হবে কি করা যায়। Cooking class is only available in Chinese, so you need to learn Chinese first. Let's go, let's buy the observatory ticket and get one more tick done. আরেকটা টিক হয়ে যাক। আমরা টিকিট কাটলাম, যে লম্বা লাইন আছে একটা, বলছে 30 মিনিটস থেকে 40 মিনিটস মতো ওয়েটিং টাইম এলিভেটরের জন্য। দেখি, এই তো সবে লাইন দেওয়া স্টার্ট হলো। আর এবার আমরা এলিভেটরে উঠে পড়লাম। এলিভেটরের মাথাটা এরকম সুন্দর গ্রহ নক্ষত্রে সাজিয়ে তোলা হয়েছে। 500 মিটারের একটু বেশি উঁচু তাইপেই 101 এ আছে ঠিক 101টি তলা। তার 89 তলা আর 92 তলাতে আছে দর্শকদের জন্য খোলা 2টি অবজারভেটরি। আমরা চলেছি 89 তলায়। পাঁচতলা থেকে 89 তলা 36 সেকেন্ডে পৌঁছে গেলাম। 89 তলা থেকে মেঘ আর সূর্যের লুকোচুরির মাঝখানে তাইপেই শহরটাকে যেন এক অতি বাস্তব লাগছিল।
এর আগে দুবাইয়ে বুর্জ খলিফা সহ কয়েকটা উঁচু টাওয়ারের অবজারভেটরিতে আমরা উঠেছি। সেই সব জায়গার মতো এখানেও একটা খোলা চত্বর, যেখানে আপনি ঘুরে বেড়াতে পারবেন, কিছু দোকানপাট, অনেকটা একই রকম। মানুষজন এখানে উঠে কাজও করছেন। তবে তাইপেই শহরটা কিন্তু দুবাইয়ের থেকে অনেকটাই আলাদা। তাইপেই চারপাশে সবুজ পাহাড়ে ঘেরা। সাধারণ যেরকম অবজারভেটরি হয় আগেও এরকম জায়গা দেখেছি, প্রত্যেকে দেখতে ভালো লাগছে। চারপাশের দৃশ্যটা বেশ ভালো। এই অন্তত তাইপে 101-এর সুবিধাটা হচ্ছে চারপাশে পাহাড়, এরকম আমি অবজারভেটরি আগে খুব একটা দেখিনি। এটা দেখতে খুব সুন্দর লাগছে। আর ভেতরে বেশ সুন্দর সাজানো গোছানো কিছু গিফট শপ আছে। দিশাও দিকে বসে আছে সূর্যাস্ত দেখবে বলে, কিন্তু আজকে আকাশ মেঘলা, কালকের মতো নয়। সূর্যাস্ত কোটা দেখাবো যাবে বলে মনে হয় না। চারিদিকে প্রচুর মেঘ। আজকেই ভালো ওয়েদার ছিল, আগামী কাল থেকে প্রায় দিন 5 তাইপেই একদম ভাসবি, প্রচুর বৃষ্টি হবে। বিশাল একটা টাইফুন আসছে। টাইফুনটা এখন ফিলিপিন্সের কাছাকাছি আছে, কিন্তু টাইফুনটা ক্রমশই তাইওয়ানের দিকে হয়তো আসার একটা সম্ভাবনা আছে বলে শোনা যাচ্ছে। টাইফুনটার নাম হচ্ছে ফুং ওয়াং। তো হোপফুলি কালকে আমরা তার আগেই তাইপে ছেড়ে বেরিয়ে যেতে পারবো। না হলে কিন্তু সমস্যা হতে পারে বলে আমার মনে হচ্ছে, দেখা যাক। আকাশে মেঘ থাকলেও সূর্যাস্তটা কিন্তু খুব একটা খারাপ হলো না সেদিন। এই বস্তুটা এই তাইপে 101-এর একটা অবশ্য দ্রষ্টব্য জিনিস। এটাকে বলা হয় বিল্ডিং ড্যাম্পার। এই যে বিশাল বল, 660 টন ওজনের একটা বল, এটার নাম হচ্ছে বিল্ডিং ড্যাম্পার। এ কি করে, যে কোনো উঁচু বিল্ডিংয়ে, যে কোনো হাই রাইজেই নাকি এই বিল্ডিং ড্যাম্পার থাকে। বিল্ডিং ড্যাম্পার আর্থকুয়েক বা বড় ঝড় যেমন টাইফুন বা এরকম কিছু হলে, সেই আর্থকুয়েক বা ঝড়ের কারণে বিল্ডিংটাকে একটা ইকুইলিব্রিয়ামে রাখতে সাহায্য করে। যে প্রচণ্ড এনার্জি তৈরি হয় সেই এনার্জিটাকে ডিসিপেট করে দেয়। তো তাইপে 101 এই বিশাল হাই রাইজটার বিল্ডিং ড্যাম্পারটা হচ্ছে এই 660 টনের এই বলটা, যেটা দর্শকরা দেখতে পারেন। এটা একটা দুর্দান্ত জিনিস। সেদিন রাতে তাইপে 101 থেকে নেমে একটা ট্যাক্সি নিয়ে আমরা সোজা হোটেলে চলে এসেছিলাম। ততক্ষণে টিপটিপ বৃষ্টি শুরু হয়ে গেছে। রাতে হোটেলেই ডিনার করে সেদিনকার মতো দিনটাকে শেষ করলাম। আর সকালে উঠে দেখি চারপাশ মেঘে ঢাকা, বৃষ্টি স্নাত। গুড মর্নিং। আজকে 10ই নভেম্বর। আজকে বস্তুতপক্ষে আমাদের শেষ দিন। তাইওয়ানে আজকে আমাদের শেষ দিন। আমাদের এই সফরটা বেশ ভালোই কাটলো। খুব একটা যে বিরাট কিছু প্ল্যান করেছিলাম তা নয়, জাস্ট টিকিটটা কাটা ছিল, সেরকম কিচ্ছু পড়াশুনো করিনি। এবার মোটামুটি একটা বেসিক ধারণা নিয়ে চলে এসেছিলাম, কিন্তু ওভারঅল খুব ভালো একটা ট্রিপ হলো এখনো পর্যন্ত। আজকেও সারাদিনটা বাকি আছে যদিও, কিন্তু হোটেলটা আমরা এখন চেক আউট করবো। হোটেলে রিসেপশনে জিনিসপত্রগুলো রেখে দিয়ে আমরা আজকে প্রথমে যাব হচ্ছে ন্যাশনাল প্যালেস মিউজিয়াম। ন্যাশনাল প্যালেস মিউজিয়াম অ্যাকচুয়ালি চীনের বেজিংয়ের যে মিউজিয়ামের আর্টিফ্যাক্টসগুলো, সেগুলো যখন তাইওয়ানের মানে চীনের ন্যাশনালিস্টরা যখন পালিয়ে আসে এবং এই অঞ্চলে এসে রিপাবলিক অফ চায়না তৈরি করে, যেটা তাইওয়ানের অ্যাকচুয়ালি অফিসিয়াল নাম, তারা ওই আর্টিফ্যাক্টসগুলো প্রায় সমস্তই নিয়ে চলে আসে। তাই ন্যাশনাল প্যালেস মিউজিয়াম বলতে গেলে পৃথিবীতে চীনের ইতিহাসের সব থেকে বড় মিউজিয়াম। সেটা কিন্তু তাইপেইতেই আছে, চীনে নেই। কিন্তু একটু মন খারাপ লাগছে। অনেকদিন বেশ কয়েকদিন ভালোই ঘুরলাম বেশ, এবং শেষের হোটেলটা এত ভালো ছিল, এই
তাইপেই 101 দেখা যাচ্ছিল এবং দূরের পাহাড় টাহাড়গুলো সব দেখা যাচ্ছিল। খুব সুন্দর কাটলো এই পরের বারের তাইপেইটা। ওয়েদারটা মোটামুটি ভালো ছিল, প্রথমবার একটু বৃষ্টি পেয়েছিলাম, আজকেও যদিও বেশ বৃষ্টি পড়ছে। বস্তুত এখানে একটা টাইফুন আসছে আগামী 2-3 দিনের মধ্যেই। টাইফুন ফুং ওয়ং হিট করবে তাইওয়ান, তো তার আগেই ভালোই এখান থেকে কেটে পড়লে অ্যাকচুয়ালি ভালো সেদিক থেকে দেখতে গেলে। তো ঠিক আছে, বৃষ্টি বিধৌত তাইপেইর একটা উপর থেকে ছবি দেখিয়ে দিই, দেন আমরা ন্যাশনাল প্যালেস মিউজিয়ামের দিকে এগোবো। কিন্তু তখনও আমাদের খেয়াল হয়নি যে সেদিন ছিল সোমবার, আর সোমবার শুধুমাত্র ন্যাশনাল প্যালেস মিউজিয়ামই নয়, তাইপেইতে সমস্ত মিউজিয়ামই বন্ধ থাকে। তাই বৃষ্টি বিধৌত সেই দিনে আমাদের কোনো মিউজিয়ামেই যাওয়া সম্ভব হলো না। আমরা ন্যাশনাল প্যালেস মিউজিয়াম যাব বলে বেরোলাম, কিন্তু বেরিয়ে এসেই দেখছি মানে হোটেল থেকে বেরোবার পরেই হঠাৎ ফোনের ডাইরেকশন দেখতে দেখতে খেয়াল হলো যে আজকে ন্যাশনাল প্যালেস মিউজিয়াম বন্ধ, কারণ আজকে সোমবার। তো প্রথম যেটা আমরা করতে চলেছি সেটা হচ্ছে তাইওয়ানের বিখ্যাত বাবল টি খাবো আগে। বাবল টির ইনভেনশন হয়েছে তাইওয়ানেই, আর বাবল টি যারা ইনভেন্ট করেছে বা কারা ইনভেন্ট করেছে সেই নিয়ে দ্বিমত আছে, কিন্তু একটা দোকান দাবি করে যে তারা ইনভেন্ট করেছে। তাদের নাম হচ্ছে চুন সুই তাং। তো এই চুন সুই তাং এর দোকানে আমরা যাচ্ছি, যেটা এখানে নয়, মানে অ্যাকচুয়ালি চুন সুই তাই যেটা প্রথম শুরু হয়েছিল সেটা তাইচুংয়ে, কিন্তু ওদের অনেক ব্রাঞ্চ আছে এখন। এর কাছাকাছি একটা ব্রাঞ্চ আছে সংশান ডিস্ট্রিক্টে, সেখানে আমরা এখন যাচ্ছি। দেখি বাবল টি খাওয়া যায় কিনা। কিন্তু রাস্তায় এই কিসের ভিড়? একটা দোকানের নাম হচ্ছে চিয়াতে, এটা কিসের দোকান জানি না, কোনো কনফেকশনারি বা এরকম ধরনের দোকান। তার সামনে কি লম্বা লাইন পড়েছে, 2টো লাইন। দোকানটা মনে হয় এখনো খোলেনি, তার আগে এই পরিমাণ লাইন এই দোকানে ঢোকার। না, দোকান খুলেছে, দোকান খোলাই। আমরা শেষ পর্যন্ত দাঁড়িয়েই পড়লাম এই চিয়াতে দোকানটার সামনে। আমরা মোটামুটি যেটা মিনিট 20 হলো দাঁড়িয়ে আছি, লাইনটা ভালোই এগোচ্ছে। আমি যা শুনলাম 1 ঘন্টা মতো নাকি লোকে অনেক সময় ওয়েট করেন এখানে। কিন্তু এত লাইন কিসের জন্য? আসল ব্যাপার হলো পাইনঅ্যাপেল কেক। পাইনঅ্যাপেল কেক তাইওয়ানের অত্যন্ত জনপ্রিয় ডেজার্ট। স্থানীয় মানুষরা তো বটেই, তার সঙ্গে টুরিস্টরাও যখনই তাইপেইতে আসেন পাইনঅ্যাপেল কেক অতি অবশ্যই কেনেন। আর এই পাইনঅ্যাপেল কেকের জন্য সব থেকে জনপ্রিয় দোকান হলো চিয়াতে। 1975 সাল থেকে এই দোকান চলছে, আর আজও এর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। সেই জন্যেই এত ভিড়। তবে শুধু যে পাইনঅ্যাপেল কেকের জন্যই চিয়াতে বিখ্যাত তাই নয়, মানুষ এখানে আরও বেশ কয়েকটি জিনিস কিনে নিয়ে যান। আমরাও কিনলাম, যেমন সল্টেড এগ ইয়ক পেস্ট্রি, সান কেক, এগ টার্ট বা নুগাট ক্র্যাকার। এগুলোর জন্য সেরা ঠিকানা কিন্তু চিয়াতে। আমরা এসে গেছি বাবল টি এর দোকানে। কি বিশাল দোকানটা, বাইরে মেনু রাখা আছে। এরাই দাবি করে এরাই নাকি অরিজিনাল পার্ল মিল্ক টি এর ইনভেন্টর, মানে ওরাই প্রথম নাকি শুরু করেছিল। এই যে লিখে দিয়েছে ওয়ার্ল্ড অরিজিনালিটি পার্ল মিল্ক টি। আচ্ছা, ঢুকে দেখা যাক। বাবল টি, অনেকে বলেন বোবা টি বা পার্ল মিল্ক টি, তাইওয়ানের সব থেকে বিখ্যাত কালচারাল এক্সপোর্ট। শুরু হয়েছিল স্থানীয় চায়ের দোকানের এক এক্সপেরিমেন্ট হিসেবে, কিন্তু ক্রমে সেটাই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, মেলবোর্ন থেকে নিউ ইয়র্ক থেকে কলকাতা। সাধারণত চা, সেটা গ্রিন টি হতে পারে বা লাল চাও হতে পারে, তার সঙ্গে দুধ, আর তার সঙ্গে অ্যাড করা হয় বোবা অর্থাৎ ট্যাপিওকা বা সাবু। এই কম্বিনেশনটাই হলো বাবল টি। শুরু হয়েছিল 1980-র দশকে। কে শুরু করেছিল সেই নিয়ে দ্বিমত আছে। চুন সুই তাং আর হানলিন টিরু দুজনেই দাবি করে তারাই নাকি প্রথম বাবল টি এর স্রষ্টা। কিন্তু শুরু যেই করুক না কেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে শুরু হয়েছিল এই তাইওয়ানে আর তাইপেইর আশেপাশের কোনো এক অঞ্চলে। বাবল টি আসার আগে আমরা খেলাম জাপানি ডেজার্ট মোচি। বাবল টি নিয়েছি,
আমি নিয়েছি নর্মাল সুগার, তৃষা নিয়েছি 50% সুগার। এখানে সুগার কমতে থাকে। নর্মাল মানে সব থেকে বেশি মিষ্টি, তারপর 80%, 50%, 30%, 20%, 10%, জিরো সুগার, এরকম ভাবে করা আছে। আমি নর্মালটা নিয়েছি। প্রচন্ড মিষ্টি। খুব একটা মিষ্টি আমার লাগছে না। তৃষা বলছে 50%টাতেই নাকি বেশি মিষ্টি লাগছে। এই এই হচ্ছে বাবল টি এর বাবু, যেগুলো অ্যাকচুয়ালি ট্যাপিওকা বা সাবু সাবু সাবুর গোলা। ফার্ড, ট্যাপিওকা ফার্ড। এই জিনিসের ইনভেনশন তাইওয়ানে। ভালো, বেশ মজা। এখন যে স্টেশনে দাঁড়িয়ে আছি এটার নাম হচ্ছে জিশান। দুটো ট্রেন চেঞ্জ করে আসতে হলো, গ্রিন লাইন, তারপর গ্রিন লাইন থেকে এখন রেড লাইন। তো জিশান স্টেশনে থেকে কেন এসেছি জিশান স্টেশনে, একটি উল্টো দিকেই আছে একটা ক্যাফে যেখানে আমাদের লোমশ বন্ধুরা আছে। প্রচুর বিড়াল সহযোগে একটা ক্যাফে, যেটার নাম হচ্ছে কিটেন গার্ডেন ক্যাফে, সেটা এখানে আছে। এটা নাকি পৃথিবীর প্রথম বিড়াল ক্যাফে। বিড়াল ক্যাফে মানে যে ক্যাফেতে আপনি দাদাগুচ্ছেক বিড়াল পাবেন, তাদেরকে আদর করতে পারেন। কোলে তোলা বোধহয় অ্যালাউড নাও হতে পারে, জানি না, তো গিয়ে দেখবো তাকে দেখ কি হয়। ক্যাট ক্যাফেতে ঢুকেই দেখলাম সাদা কালো রঙের একটা গম্ভীর বেড়াল আমাদেরকে দেখে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল, কিন্তু আমাদেরকে আতিথেয়তা করে বসানোর দায়িত্ব নিল এই সাদা রঙের কুকুরটা। আর তারপর চারপাশে তাকিয়ে দেখি নানা জাতের, নানা ধর্মের, নানা সাইজের বেড়াল এখানে ওখানে, টেবিলের ওপরে, টেবিলের তলায়, এমনকি কাউন্টারেও বসে আছে। কেউ ঘুমোচ্ছে, কেউ বা খাবারের জন্য অপেক্ষা করছে। যে ড্রিঙ্ক নিয়ে বসে পড়েছেন বিড়ালের সামনে। কুইন অফ ক্যাটস। নিয়ে আছেন বিড়ালদের মাঝখানে। এই চলো। আর এই ভদ্রলোক আবার কামড়ে দেন, তাই গায়ে লেখা আছে ডোন্ট টাচ মি আই উইল বাইট। মানুষ দেখলেই ওদের খাবার দেওয়া হলো এই যন্ত্রটাতে। এই যন্ত্রটাতে একটা লিভার আছে, লিভারটায় চাপ দিলেই ছোট ছোট গোল্লা গোল্লা খাবার বেরিয়ে আসছে। সেটা এরা খুব ভালোই বুঝে গেছে। একটা ব্যাপার বলে দিই, এই যে ভদ্রলোকের ক্যাফে, এ কিন্তু গিনেস বুকে নাম আছে। দ্য ওল্ডেস্ট ক্যাট ক্যাফে স্টিল ইন এক্সিস্টেন্স হ্যাজ বিন অপারেটেড ফর 24 years and was achieved by Kitten Garden in Taipei, Taiwan, 9th July 2022। তো 2022 সালে 24 বছর হয়ে যায়। 1998 সালে এই ক্যাফে খোলা হয়। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে কিন্তু এর নাম আছে। আবার আমরা চললাম মেন সিটির মধ্যে। এবার একটু লাঞ্চ করতে হবে। আমরা এখন চলে এলাম বিখ্যাত শাওলিন বাও বা সুপি ডাম্পলিং এর দোকান, দিন তাইফুং। এই দোকানটাতে, এই দিন তাইফুং দোকান অরিজিনালি এই যে সামনের রাস্তাটা, এই রাস্তাটার উপরই একটা জায়গাতে তৈরি হয়েছিল। তবে সেখানে নাকি এখন শুধুমাত্র টেকআওয়ে পাওয়া যায়। তো এই যে দোকানটা পেছনের, এটা খুব বড় দোকান।
এদের অনেকগুলো ব্রাঞ্চ আছে পুরো তাইপেই শহরময়। তবে এদের ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যখনই আসুন না কেন অন্তত 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা বা অন্তত অনেক সময় উইকেন্ডে 2 ঘন্টাও লাইন না দিলে এখানে কিন্তু ঢোকা সম্ভব নয়। তবে এরা একটু ইনোভেটিভ ব্যাপার তৈরি করেছে। এটা হচ্ছে যে এখন আর লাইন এভাবে দিয়ে থাকার দরকার নেই, একটা কুপন এভাবে দিয়ে দিচ্ছে। এই কুপনের নাম্বারটা অ্যাপে চেক করলেই দেখা যাবে যে ওদের তখন আমার সময় আসবে। তো 3-4 দিন আমরা ট্রাই করেছি, কখনোই 1-1.5 ঘন্টা 2 ঘন্টা নিচে হয়নি, তখন খিদে পাচ্ছিল তাই আমরা এটা করিনি। আজকে প্ল্যান করে এসেছি, আজকে তাই কুপনটা নিলাম। এবার এখানে একটু ঘোরাঘুরি করব, তারপর সুযোগ যখন আসবে তখন আমরা এখানে চলে আসবো। জায়গাটা একবার দেখিয়ে দিই। দিন তাইফুংয়ে লাইন দিয়ে অর্থাৎ ভার্চুয়াল লাইন দিয়ে আমরা বেরিয়ে পড়লাম কাছাকাছি জায়গাগুলো ঘুরতে। আর এই রাস্তাটা হচ্ছে বিখ্যাত ইয়াং কং স্ট্রিট, যেখানে প্রচুর সুভেনিরের দোকান আছে। শেষ পর্যন্ত আমাদের নাম্বার এলো, আমাদের সেকেন্ড ফ্লোর, 4 তলা দোকান। প্রথমেই চা দিয়ে গেছে, এবার শুধু কিউআর কোড দিয়ে আমাদেরকে অর্ডারটা দিতে হবে। এই চাটা বারবার ফুরিয়ে যাচ্ছে আর সেটা বারবার ঢেলে দিয়ে যাচ্ছে, তাতেও তৃষার বিরক্তি যে কেন বারবার আসবে আর চা ঢেলে দিয়ে যাবে। চাটা কিন্তু দারুণ খেতে, ভালো খেতে, তাহলে বারবার কেন? খুব সুন্দর চা, দারুণ চা। আমরা একটা পর্ক শাওলিন বাও আর একটা চিকেন শাওলিন বাও অর্ডার করেছি। চিকেনটা তৃষা খাবো, পর্কটা আমি খাবো। এই শাওলিন বাও বা সুপি ডাম্পলিং এর ভেতরে চিকেন, পর্ক বা ভেজিটেবলের সঙ্গে স্যুপ ভরে দেওয়া থাকে। তাই ডাম্পলিংটায় কামড় দিলেই স্যুপ আপনার মুখ ভরে দেবে। কেমন খেতে? দারুণ দেখে, দারুণ। আচ্ছা, এগুলো কিন্তু নর্মাল ডাম্পলিং শুধু নয়, এগুলোর ভেতরে কিন্তু স্যুপ ভরা আছে। এর ভেতরে চিকেন বা পর্ক যাই আছে তার সঙ্গে স্যুপ আছে ভেতরে। তাই যখনই আমরা ফুটো করছি ভেতর থেকে কিন্তু স্যুপ বেরিয়ে আসছে, তাকেই বলে সুপি ডাম্পলিং। অরিজিনালি চাইনার ইস্ট কোস্টের কোথাকার একটা খাবার এটা, যেটা তাইওয়ানে পরে এসেছে। যেহেতু তাইওয়ান পুরোটাই চাইনিজ ইনফ্লুয়েন্স, চাইনিজরাই এখানে থাকে মেনলি, তারা নিজেদের খাবারটাকে নিয়ে এসছে। খাবারটার নাম শাওলিন বাও সুপি ডাম্পলিং, দুর্ধর্ষ খেতে। তার সঙ্গে একটা সস ওরা তৈরি করে দিয়ে গেছে। এই যে সসটা, এটা ওরাই তৈরি করে দিয়ে গেল। 1 ভাগ সয়া সস, 3 ভাগ ভিনিগার, আর তার সঙ্গে মনে হয় আদা কুচি। এগুলো এই দিয়ে সসটা তৈরি হয়েছে, দারুণ লাগে খেতে। এই খাবারটা খাওয়ার জন্য প্রথম দিন থেকে ওয়েট করে আছি, আজকে ছিল খুব সুন্দর লাগছে খেতে। খাওয়া যাক। এই যে সুপি ডাম্পলিং শাওলিন বাও প্রথমবার খেলাম, এত ভালো লাগলো খেতে, এত ভালো লাগলো। আমার মনে হচ্ছে এখন ট্রিপটা সার্থক হলো। দিন তাইফুং দোকানটার একটা অংশে ওদের কিচেনে ডাম্পলিং তৈরি করার পদ্ধতি দেখে নেওয়া যায়। তবে এখানেই শেষ নয়, তাইপেইতে আরো একটা কাজ বাকি ছিল। তাইপেই ছাড়ার আগে উলং টি কিনে নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল। তাইওয়ানের বিখ্যাত উলং টি কেনার জন্য সামনেই জিং শেং ইউ দোকানে চলে গেলাম। এখানে ওরা বিভিন্ন রকমের উলং টি তৈরি করে তাদের কাস্টমারদেরকে খাওয়ান এবং কাস্টমাররা সেখান থেকে চুজ করে নিতে পারেন। আমিও বেশ কয়েকটা ট্রাই করে কিনে ফেললাম এক রকমের উলং চা। সবকিছুই মোটামুটি ডান। এবার টু এয়ারপোর্ট। আমরা হোটেল ফিরে এসেছিলাম, লাগেজ নিলাম। খুব আজকেও বেশ ভালোই কাটলো, সাকসেসফুলি বৃষ্টির মধ্যেও। এবার একদম এয়ারপোর্ট, রাত 11:45 ফ্লাইট।
তাইপি এয়ারপোর্ট যাওয়ার জন্য সিটি থেকে একদম সরাসরি এমআরটি ট্রেন আছে। আর সব থেকে ভালো ব্যাপার হলো আমাদের লাগেজগুলো ওই এমআরটি ট্রেনের স্টেশনেই আমরা চেক ইন করে দিতে পারলাম, অর্থাৎ এয়ারপোর্টে গিয়ে আমাদের আর লাগেজ বইতে হলো না। আমরা পৌঁছে গেলাম তাইওয়ানে তাওইওয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। খুব সুন্দর জার্নিটা হলো। টাইম লাগলো, এটা অনেকটা দূরে শহর থেকে, কিন্তু এদের এয়ারপোর্ট এক্সপ্রেস ট্রেন খুব সুন্দর। দারুণভাবে চলে এলাম। এখন বোধহয় কটা বাজে? এখন কটা বাজে? 9টা, 9টার কাছাকাছি বাজছে। আমাদের ফ্লাইট 11:45, অনেক সময় আছে। যাই হোক, একটু কিছু খাওয়া দাওয়া করবো হালকা, তারপর ফ্লাইটে তো খাবার দাবার দেবেই আবার। সব কাজ ডান। এত সুন্দর, এত তাড়াতাড়ি কোনো এয়ারপোর্টে কখনো কিছু হয়েছে বলে আমার মনে পড়ছে না, তা আবার ইন্টারন্যাশনাল ট্রাভেলে। ব্যাগেজ ড্রপ ইন তো আগেই বলেছিলাম, স্টেশনেই হয়ে গেছিল, কোনো কিচ্ছু করতে হলো না। এখানে সিকিউরিটি খুব ফাস্ট, খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে গেল। আর ইমিগ্রেশন তো অটোমেটেড, পাসপোর্ট দিলাম, দরজা খুলে গেল, ডান। মানে পুরো ব্যাপারটা এন্ড টু এন্ড খুব তাড়াতাড়ি হয়ে গেল। আমরা এবার ডিউটি ফ্রির দিকে চলে এলাম, পারফিউম কেনার আছে। তাইওয়ান এয়ারপোর্টের ডিউটি ফ্রি এরিয়াটা এত বড়, মানে সত্যি তাইওয়ান এত আন্ডাররেটেড। মানুষ জানেই না তাইওয়ান, তাইপেই কি লেভেল। এয়ারপোর্ট তো দোকান। যাচ্ছি তো যাচ্ছি। কি বড় যে এয়ারপোর্ট এটা, ওরে বাবারে, উফ। সে কোথা থেকে আমরা হাঁটছি তো হাঁটছি। ওয়েটিং লাউঞ্জটাও কি সুন্দর। জেনারেলি ওয়েটিং লাউঞ্জ এত সুন্দর সোফা আমি দেখিনি আগে। অপূর্ব। ফ্লাইটে এবার বসলাম। আমরা দুজন জেনারেলি আইল সিট নিই, তাহলে একটু হাত পা ছড়িয়ে বসে যায়। ফ্লাইট পুরো ফুল। চারটে লেট আছে, 11:45 ছাড়ার কথা ছিল, অলরেডি 12:12 বেজে গেছে। এখন বোর্ডিং পুরোপুরি কমপ্লিট হয়নি। যাই হোক, দেখা যাক। হ্যাঁ, আচ্ছা, এখন আজকে 11ই নভেম্বর 2025। আমরা মেলবোর্ন পৌঁছে গেছি ঘন্টাখানেক আগে। হ্যাঁ, প্রায় 1 ঘন্টা হলো। আমাদের ইমিগ্রেশন তো এখানে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমাদের অস্ট্রেলিয়ান পাসপোর্টে মানে কিছুই করতে হয় না, জাস্ট পাসপোর্ট থাকালে ইমিগ্রেশন ডান। ইমিগ্রেশন খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো, কোনো লাইন ছিল না। কিন্তু ব্যাগেজ পেতে খুব দেরি হলো, অনেক দেরি হলো ব্যাগেজ পেতে। তো আলটিমেটলি এখন প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। আমরা এই জাস্ট ট্যাক্সিতে উঠলাম, ট্যাক্সিতে যাচ্ছি। তো আমাদের এই তাইপেই ট্রাভেলটা এখানেই শেষ করছি। খুব ভালো কাটলো আমাদের লাস্ট 11টা দিন। মিস করবো আমরা তাইপেইকে, মেনলি তাইওয়ানকে, নট অনলি তাইওয়ানকে খুব মিস করবো, বাট স্পেশালি তাইপেই এত ভালো লেগেছে। ঠিক আছে, ব্যাক টু নর্মাল। আবার কাল থেকে অফিস আমাদের দুজনেরই, আর সেই একই দৈনন্দিন জীবন স্টার্ট হয়ে যাবে। অলরাইট, বাই।